উত্তম কুমারকে দেখলে মেয়ে কোনো মেয়ে বউ যাই হোক, সে একবার সামনে গিয়ে পড়লে সে মেয়ে আর ফিরে আসবে না। আমি হঠাৎ লক্ষ্য করলাম আমাদের দুজনের মাঝখান দিয়ে একটি মহিলা এরকম করে মুখটা বাড়িয়ে দিয়ে হাতটা তো দাদার গায়ে দেওয়ার সাহস পায়নি, হাতটা এরকম করেছে, মানে ছবি যদি দাও তুমি তাহলে মনে হবে দাদার পিঠে হাত দিয়ে আছে। কবে যে আবার আলোর জোয়ার আসবে ভাসবে মনেতে, এইটুকু তো আশা করতে পারি যে পাটা নামিয়ে বসবে, যে দিদি আসুন, এইটুকু তো বলবে। ওগুলো দেখি না আমি, আর কি গন্ধ সিগারেটের। আমার বাড়িতে থেকে তো আমি এই লাইফস্টাইলটা মানবো না। তুমি তো দেখে নাও তুমি কিভাবে থাকলে তোমার ভালো লাগবে, তোমার ভালো লাগাটাই। ডিভোর্স হয়নি না, অনলি সেপারেশন। অনলি সেপারেশন। নাই বাপেরাম পান্না দুঃখ আমার কিছু নাই। নমস্কার, দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজ উত্তম কুমারকে ঘিরে আমাদের আড্ডা। উত্তম কুমারের জন্মদিন, এবং উত্তম কুমারের জন্মদিনে আমাদের এই আড্ডায় সঙ্গে রয়েছেন টালিগঞ্জের সুনয়নী। নামটা নিশ্চয়ই বলে দিতে হবে না তিনি কে। তিনি শকুন্তলা বড়ুয়া। দিদি, প্রথমেই বললেন আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে দেখতেও তো অসাধারণ লাগছে আজকে, এবং আমাদের ড্রেসও অদ্ভুতভাবে মিলে গেছে নীলে। ওই মনের মিল থাকলে সব মিল, মানে মিলন দিতেই পরিণত হয়। আপনি তো যদি একজন নায়িকা অভিনেত্রী, কিন্তু আপনার নায়িকা জীবনের আগেও তো গায়িকা জীবন, মানে গান দিয়েই তো আপনার শুরুটা। আমার মা গান টান গাইতেন, বাঁশুরি লাহিড়ী, মীরা ব্যানার্জি, সুমিত্রা মুখার্জি, এরা সবাই একসাথে গান করতো। সন্ধ্যা মুখার্জি, মারা একসাথে গান করতেন, এরা সব বন্ধু ছিল আর কি। সেই হিসেবে গানটা তো জন্ম থেকেই পাওয়া। সেই সুরেরই বাড়িতে সারাক্ষণ দীপালিনা, তারপরে সব যামিনী গাঙ্গুলি, সব আমাদের বাড়িতে আসা যাওয়া, গান গাওয়া, এইসব ছিল বলেই গানটা এসে গেছে আর কি, ছিলই আর কি। ওটার জন্য কোনো, তারপরে গান নিয়ে পড়াশোনা করেছি আমি অনেক, কারণ আমার সিনেমাটা আমার মাথায় কোনোদিন ছিল না সিনেমা লাইনে আসবো, কারণ আমাদের বাড়িতে রক্ষণশীল ব্যাপার ছিল। রক্ষণশীল বলেই না, মানে সিনেমার জগৎটাই আমাদের মধ্যে কেউ কোথায় অভিনয় করা কেউ ছিল না, কখনোই ছিল না। কিন্তু আমি আমার মনের মধ্যে ভেতরে একটা সুপ্ত বাসনা বলবো না, কিন্তু আমার মধ্যে নকল করার প্রবৃত্তি, কিংবা মানুষকে অবজার্ভ করা, কেউ কোথাও দিয়ে যাচ্ছে বা বাড়িতে কেউ এলো, আমি খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখতাম। আর মানে এগুলো আমার কাছে এখন মনে হয় যে এগুলো তো অদ্ভুত জিনিস, এগুলো তো সবার থাকে না, কিন্তু এগুলো আমার ছিল। 2 বছর বয়স যখন আমার, তখন আমি তো ঘরের মধ্যে বসে আছি, রেডিওতে রাত দুপুর 2টোর সময় নাটক হতো। সেই নাটকের আমি ওখানে মাটিতে বসে খেলা করছি, কিন্তু কানে আমার ওই নাটকটা পুরো যাচ্ছে ভেতরে। আর আমি হঠাৎ ওখানে ওটা শুনি খুব মোটা গলা করে করে হাসতে শুরু করেছে। আর মা ভেবেছে গলায় কিছু আটকে গেছে। মা তাড়াতাড়ি ছুটে এসে, কি হলো, গলায় কিছু হয়েছে? না না কিছু হয়নি। তো তাহলে তুই এরকম করলি কেন? আমি তো রেডিওর হাসি আসছিলাম। তো তখন তো কিছু বুঝিনি, এখন আমি মনে করি যে বুঝতে, মানে আমার একটা প্রবণতা ছিল যে যাই দেখছি সেটাই করবো, অভিনয় সেখান থেকেই আমার। এবং আপনি যে অভিনয় এলেন, ব্যাপারটা হলো যে এটা সবার চট করে ঘটে না যে প্রথম ছবিতেই উত্তম কুমার আপনার নায়ক। আমি ভীষণ বিশ্বাস করি এখন বেশি করে, কপালে তোমার না যা লেখা আছে, তুমি যা করতে এসছো, যতদিন থাকবে, কি করতে, ভগবান একটা উদ্দেশ্য নিয়েই পাঠায় তাকে। তোমার কাজ এই, তোমাকে এই কাজটা সম্পূর্ণভাবে করে ফেরত নিয়ে নেবে আবার ঠিক টাইমে। তোমার এখানে কিচ্ছু হাত নেই, তোমার এখানে আমি এটা যাচ্ছি কে করেছি। এমন একটা কথা যে আমি
শুধু অভিনয় বললো এসে গেল, দেখো গান থেকে চলে এলো অভিনয়। শুধু এবার এটাও বলবো না, আমার ছোটবেলা থেকেই ছবি আঁকতাম খুব আমি। ছবি আঁকতাম, এই যে আমার এখানে যত কাজ দেখছে এগুলো সব আমার করা, সব আমার হাতে করা। মা কালীর ছবিটা, এগুলো অনেকেই অজানা যে চিত্রশিল্পী শকুন্তলা বড়ুয়া। আমি সব সময় ছবি আঁকতাম ছোটবেলা থেকে, ওটা একটা নেশা ছিল। এবং যথেষ্ট পাকা আঁকা, মানে খুবই পরিচিত। হ্যাঁ, এটা তো কোলাজ। হ্যাঁ হ্যাঁ, এটা কোলাজ, আর ওগুলো সেলাই। আচ্ছা, মা কালীটা আঁকা আর এও করা, এগুলো সব সেলাই। কাজে আমার না কোনটা দিয়ে আমি করতে সবগুলোতেই বেশ আপনি প্রথমা, মানে সবকটাতে নিখুঁত। হ্যাঁ, রান্না করতে ভালোবাসি। হ্যাঁ অবশ্যই, রান্নার তো একটা বড় গুণ শকুন্তলা বড়ুয়ার, রান্না করতে ভালোবাসি। এগুলো আছে আমার। আর্টের দিকে যাই কিছু বলে, তেমন আমি কিছুদিন মানে একটু ইয়াং বয়স থেকেই কবিতা লিখতে শুরু করলাম। আচ্ছা, আমার বইও আছে 2-3টে কবিতা। আমি কবিতা লিখতে আমার ভালো লাগে, কবিতা লিখি মাঝে মাঝে। লেখা ওটাতেও আমার, তাই আমি বলতে পারবো না যে আমার কোনটা এ ছিল, কিন্তু আমি নিজেই ভেবে দেখেছি আর্ট ছাড়া মানে এইগুলো তো সব দিকেই আমার পছন্দ, ভালোবাসা আছে। এর বাইরে কিছু প্র্যাকটিক্যাল কিছু বলতে পারো আমাকে, একদম জিরো। আমার বাড়ির লোকদের বলে না, একে বাথরুমেও নিয়ে যেতে হবে টেনে, বলতে হবে এই দুটো জল খা। আমাকে কত সময় আমার বোন, দিদি 2 ঢোক জল খাও, আমার মাঝে মাঝে রেগে গেলে সেটাও বলে দিতে হবে আমাকে যে আমি 2 ঢোক খাবো না 3 ঢোক খাবো। সেই আমরা একটুখানি উত্তম কুমারে চলে আসি এবার, যাকে নিয়ে আমাদের আজকের আড্ডা। তা উত্তম কুমার, শকুন্তলা বড়ুয়া এবং সেই সুনয়নী ছবি, তা আপনার মানে চোখ দেখেই কি তখন সুনয়নী নামটা হলো? যদিও ছবির না, এই সুনয়নী ছবির আগের নাম তো গান্ধারী ছিল মনে হয়। হ্যাঁ, এক অন্ধ মেয়ের গল্প। হ্যাঁ হ্যাঁ, এবার এইটা আপনি কি করে ছবির জগতে চলে এলেন এবং উত্তম কুমারের কাছাকাছি চলে এলেন, সেইটা কিভাবে ঘটেছে? এটাও তো সবাই জানে। আমি ভূপেন হাজারিকা মনে হয়, ভূপেনদা আমায় নিয়ে গেছে। উনি কি এই বাড়িতেই আসতেন? না, ভূপেনদার বাড়িতে আমি যেতাম। ভূপেনদা তখন এখানে কবরখানা আছে না, এখানে ওইখানে থাকতেন। ওইখানে একটা বাড়িতে ভূপেনদা থাকতো। ওখানে ভূপেনদার সাথে আমাদের পারিবারিক একটা ইয়ে ছিল, একসাথে গান টান করতাম। ভূপেনদা একদিন আমার বললো যে গান করতেই গেছিলাম, তখন আমার বলে এই শোন না, আজকে না গান টান হবে না, একটু আমার শুটিং আছে। আমি তুই কখনো শুটিং দেখেছিস? আমি না। তো বললো যে একটা গান ইয়ে আছে, প্লেব্যাক ওটা আছে, সেই জন্য আমাকে যেতেই হবে। দম্পতি মালাসিনা রঞ্জিত। তা আমি, আমার ইন্টারেস্ট হলো যে যেহেতু গান পিকচারাইজেশন, সেটা কি করে হয় আমি একটু দেখবো, গানবো, ওই জন্য আমার বেশি ইন্টারেস্ট হলো। আমি যাবো আমি দেখবো। সেই যে গেলাম ওখানে আশা ভোসলের কোনো গান ছিল মনে হয় মালাসিনার লিপি, সেটা আমার মনে নেই। তো ওখানে ভূপেন হাজারিকা নিয়ে গেলেন, আর ওখানে এত অনেক ডিরেক্টর প্রডিউসার সব এসেছিলেন, অনেক লোক ছিল। তখন আপনার বিয়ে হয়ে গেছে, মেয়েরা হয়ে গেছে, কিন্তু আমাকে দেখে কেউ বোঝা যেত না, আমার বিয়েই হয়নি ভেবেছে। এই 18-19 বছর বয়স এরকম। তো মানে 17 বছরে বিয়ে না? হ্যাঁ, আর 17 কমপ্লিট করে 18 হয়েছে তখন, আর ওই 20-তে বাচ্চা হয়ে গেছে। কাজে সবটাই এগিয়ে গেছে অনেক। তো আমাকে দেখে বোঝা যেত না, তখন আমাকে বললো যে সবাই বলছে এই তুমি ছবি করবে। মানে সেটা কি আপনার চোখ দেখে পছন্দ করলো? হ্যাঁ, ছবি করবে, এই বলছে ছবি করবে। আমি কমলে কামিনী বলে একটা ছবিতেও আমি করেছিলাম, কিন্তু সেটা রিলিজ হয়েছে না হয়নি আমার মনে নেই, কার ছবি তাও মনে নেই। ওদের ওইখানেই কথা দিয়েছিলাম, আর হ্যাঁ আমি করবো। তো তখন সচিনদাও আমাকে এসে বলে, তুমি অধিকারী, যে তুমি গান্ধারী বলে একটা আমরা করবো, ছবি করবো, অন্ধ মেয়ের রোল, তুমি করবে? আমি হ্যাঁ, আমি সবাইকে তখন হ্যাঁ বলে দিচ্ছি, আমি করবো। এদিকে বাড়িতে আমার কর্তা, উনি তো আমলা গভর্নমেন্টে, তখন ভয় করছে যে বাড়িতে গিয়ে বলতে হবে যে এরকম কর্তাকে, প্রচন্ড ভয় করছে। কারণ আমাদের বাড়িতেই এই ব্যাপারটাই নেই, হঠাৎ সিনেমা করবে বললে কি অবস্থা হবে জানি না।
কারণ আমার গান নিয়ে এভরিবডি ওয়াজ ভেরি প্রাউড। আমি তখন রেডিওয়ে গাইতাম, তখন সবাই গান নিয়ে খুব করতো। আপনি বলছেন সবাইকে আপনি করবেন ছবি, মানে তখন হ্যাঁ, সবাইকে হ্যাঁ হ্যাঁ বলে দিয়ে বাড়িতে চলে এসছি। তারপরে সুখেনদাকে গিয়ে বলেছে যে আমি মেয়েটিকে পছন্দ করেছি, চোখটা ভারী সুন্দর, গান্ধারী রোলটা কিন্তু ওকে খুব ভালো লাগবে। তো সুখেন্দা আমাকে একদিন দেখতে চাইলেন, আমি গেলাম, তো আমারও চোখ দেখি বললো যে না এই গান্ধারী। সুখেন্দা মানে সুখেন দাস? হ্যাঁ, সুখেন্দা বললেন হ্যাঁ হ্যাঁ এই আমার গান্ধারী, কিন্তু আমি তোর ছবির নাম চেঞ্জ করবো, আমি নাম দেবো সুনয়নী, কারণ ওটা ওনার থেকে নিয়ে নিলেন, সচিন অধিকারী থেকে সুখেন দাস নিয়ে নিয়ে ওইটা করলেন। তখন নামটাও চেঞ্জ করে সুনয়নী হয়ে গেছে, এইভাবে নামা। কিন্তু তখন আপনি জানেন না যে কি নায়ক? না, কেউ না, জানি না। আর এখন এগুলো ভাবি, তখন তো ভাবিনি। এখন এগুলো ভাবি যে এগুলো কি মনে হয় না খুব অত্যাশ্চর্য যে মেয়েটা একটা একেবারে নতুন আন করা, আর সে একটা ছোটখাটো পার্ট দিতে পারে মানুষ তাকে, যে তুমি এটা, সে তো জানেই না আমি অভিনয় করতে পারি কিনা। আর সেখানে এরকম একটা কঠিন রোল, লিড রোল, কঠিন অন্ধ মেয়ের পার্ট, সেটা ভীষণ ডিফিকাল্ট একটা পার্ট, ওইটা করা। তো সেটা কি করে আমাকে দিল? আমি তো একেবারে আনারি, আমাকে দেওয়াটা তখন আমার মনে হয় এই সব ভাগ্য। উনি লিখে পাঠিয়েছিলেন এটা, কি করে আমাকে উত্তম কুমারের নায়িকা হিসেবে পছন্দ করলো। কোনো নতুন মেয়েকে এরকম দেয়? আমরা জানি যে হ্যাঁ মেয়েটি ভালো অভিনয় করে, থিয়েটার থেকে এসছে কি কোথাও থেকে এসছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে থিয়েটারে, তাকে দেওয়া যেতে পারে। এ তো কি কোনো দিকেই নেই, জিরো। তখন উত্তম কুমার একেবারে মধ্য গগনে একদম শেষ। তা আমার এখন এগুলো মনে হয় যে এগুলো তো উনি লিখে পাঠিয়েছেন, তা নইলে এরম ভাগ্য কারোর হয় না। এটা তো আমার নিজেরকে অবাক লাগে, কিরম ভাগ্য আমার যে আমাকে কেউ দেখলো না, শুনলো না, ফট করে তুলে নিয়ে গিয়ে উত্তম কুমারের নায়িকা। কিন্তু আপনি তো প্রথমে জানতেন না যে উত্তম কুমার আপনার নায়ক? না। এবার বাড়িতে কিভাবে বলছেন বা রোজ যাচ্ছেন? হ্যাঁ, রোজই গিয়ে বলি। না, এবার বরকে তো আপনাকে বলতে হলো যে ছবি অভিনয় করবো, সে তো একেবারে মানে হতভম্ব, বজ্রাঘাত আর কি নিয়ে। তারপরে বললেন যে সিনেমা করবে, হ্যাঁ করো, একদম বেরিয়ে গিয়ে বাড়ি থেকে তারপর করো, আর ডোন্ট কাম ব্যাক। সিনেমা করার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করতে হবে, এই বাড়িতে থেকে করা চলবে না। সেটাও তো আপনার কাছে শোনাটা খুবই কষ্টকর ছিল। হ্যাঁ, তখন আমি বুঝলাম যে দেবে না, আমাকে কিছুতেই করতে দেবে না। তারপরে হাতে পায়ে ধরে একটা করব, একটা, বিকজ আই ওয়ান্ট টু জাজ মাই সেলফ। আমার মনের মধ্যে তখন ওইটাই, আমি জানি আমি পারবো, আমি জানি আমি ভালো অভিনয় করি, কিন্তু কেউ বিশ্বাস করছে না। কি করে না করলে কে করবে? আমি হাতে পায়ে ধরে বললাম আমি একটা করি, একটা করে আমি জানতে চাই এবং জানাতে চাই যে আমি অভিনয় করতে পারি। এই আমি একটার বেশি আর দুবার করবো না, আমি বলে দিচ্ছি, কথা দিচ্ছি। এবং সেই কথা নিল যে ঠিক তো, একটাই তো না, একটাই। তারপর সেই একটা, সেটা সুপার ডুপার হিট হয়ে গেল। তাও যখন আমি প্রথম রিহার্সাল করতে ডাকতো আমাকে সুখেন্দা, রিহার্সাল করতাম আর শুনতাম রঞ্জিত মল্লিক হিরো, কি দীপঙ্কর দে হিরো, সন্তু মুখার্জি হিরো, এইসব কানে আসতো। আর বাড়িতে এসে বলতাম সিনেমাটা না এই হিরো। আমার বর কাজ করতো, এ কথা শুনতো না, কোনোদিন শোনেনি। একদিন আমি শুনলাম উত্তম কুমার হিরো, তা আমি এসে বললাম উত্তম কুমার হিরো। তখন দেখলাম কাগজ থেকে মুখটা তুলে বলল করবে না, সিনেমা করা চলবে না। তখন আমি বললাম কেন? তুমি এতদিন আমি এতজনের নাম বলছি, তুমি কিছু বলছো না, হঠাৎ উত্তম কুমার বললাম আর তুমি বললে না, করতে দেব না। এখানে শুভদীপ, আমার একটা মনে হয় সাইকোলজিক্যাল একটা ব্যাপার, এখানে দুটো দিক আছে। একটা দিক হচ্ছে উত্তম কুমার তখন সমাজের মানুষ, বিশেষ করে পুরুষ মানুষের
মধ্যে কি রিয়াকশন ছিল যে উত্তম কুমারকে দেখলে মেয়ে কোনো মেয়ে বউ যাই হোক সে একবার সামনে গিয়ে পড়লে সে মেয়ে আর ফিরে আসবে না, সে উত্তম কুমারের ওখানে চলে যাবে। এই একটা এরকম ইমেজ প্রত্যেক পুরুষ মানুষের মধ্যেই ছিল। তা নইলে কারোর বেলায় কিছু বললো না, উত্তম কুমার হলেই ব্যাস, মানে তাহলে কিরকম ইমেজ ভদ্রলোকের বাইরে। কিন্তু যখন আমি অনেক কষ্টে রাজি করালাম, বলছিলেন আরেকটা কোনো কারণ, এইটাই কারণ যে দেখা উত্তম কুমার সম্পর্কে মানে মানুষের ইমেজটা কি ছিল। কিন্তু আমি যখন করলাম তখন কিন্তু আমি আমার দিকটা বলছি, আমার কিন্তু না কোনো রিয়াকশন হয়নি, কোনো রিয়াকশন হয়নি। যে তারপর করতে দিলেন। কিন্তু তারপরে আবার যে মানে নানান শর্তে, একটা শর্ত ছিল আমি কোনো টাকা পয়সা নিতে পারবো না, ও টাকা পয়সা নিতে দেবে না। তো সুকেন্দা সেই সাথে পার্সোনাল মিটিং অনেক হয়েছে। তারপর সুকেন্দা বলে আচ্ছা ঠিক আছে, আমি জেন্টলম্যানস ওয়ার্ড, আমি বলছি ও করবে। তারপরে বলে রাজি হলো, কিন্তু কোনো টাকা পয়সা নেবে না। তখন বলছি সেটা কি করে হয়, কম হোক কিন্তু কিছু তো দেবো আমি। বললেন তাহলেও করবে না, কারণ এটা ওর প্রফেশন না, ও প্রফেশনালি করবে না। তারপরে কিন্তু প্রত্যেক দিন আমাকে আসার সময় সুকেন্দা 100 টাকা করে ব্যাগে দিলেন, বলতে প্লিজ এটা তোমার গাড়ি ভাড়া এম করে নিয়ে যেতে। এই আমার কিন্তু যেটা বলছি যে পুরুষ মানুষদের মনে যেটা ইমেজটা ছিল তুমি ধরো, এটা খুব স্বাভাবিক এরকম। কিন্তু আমি নতুন একটা মেয়ে, আমার না কোনো আমি কি উত্তম কুমারকে পছন্দ করি না, ভালোবাসি না ভীষণই। আমার কাছে ওর থেকে ওপরে আর কেউ নেই, একদম ভগবান আমার কাছে। কিন্তু আমার ওনাকে দেখবো বলে বা ওনার সাথে অভিনয় করবো বলে কোনো একটা এক্সাইটমেন্ট, দেখলে আমার কি হবে, ওই জিনিসটা না একদম ছিল না আমার। কেন সেটা আমি আজও জানি না। দেখলাম অত্যন্ত স্বাভাবিক, শুধু আমি না, আমার বাড়ির লোকরা সবাই যেত, কারণ আমাকে তো বাইরে যেতে দেয়নি, আউটডোরে যেতে দেওয়া না, কারণ আউটডোর কি তাই জানে না এরা। বাড়ির বউ আউটডোরে যাবে উত্তম কুমারের সাথে, হ্যাঁ একদম হবে না। দিয়ে তখন ওই কোল ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার ছিলেন তখন আমার বর, তো বললো সুকেন্দাকে যে আচ্ছা আপনারা কি জন্য যাচ্ছেন বাইরে? তো বললো ওই সপ্তর্ষি বলে বোধ একটা ডায়মন্ড হারবার, সাগরিকা বলে একটা হোটেল আছে, ওইটাতে আমরা 7 দিন থাকবো। ওখানে ওইটাই উত্তম কুমারের ফ্ল্যাট হবে, সেই জন্য বললাম ও তো যাবে না। ফার্স্ট অফ অল কাল সকালে আপনি আমার গাড়িতে, আমি হোল কলকাতায় আপনাকে আমার 9টা গেস্ট হাউস আছে কোল ইন্ডিয়ার, আপনি দেখুন আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে নেবেন, আমি আপনাকে দিয়ে দেবো 7 দিন। তারপরে ওই হাঙ্গার ফোর্ট স্ট্রিটে একটা গেস্ট হাউস পছন্দ হলো, বলে না 7 দিন আপনাদের জন্য এটা করে দিলাম। প্লাস সেই জন্য ওখানেও যাওয়া হলো না। এদিকে ওদের দিক থেকে, সিনেমার দিক থেকেও ভাবো যে ওদের কত মানে অর্থের দিক থেকে কত হয়ে গেল, সাশ্রয় হয়ে গেল, কোনো সব মিলিয়ে টিলিয়ে এইভাবে আমার ছবিটা করা আলটিমেটলি। কিন্তু যেটা তুমি বললে যে উত্তম কুমারের সঙ্গে, তো অন্যদের রিয়াকশন অন্যরকম ছিল, আমার রিয়াকশন, এই যে অন্যদের রিয়াকশন অন্যরকম ছিল, সেটা তো অনেকেই বাজারে জানে কি ছিল না ছিল, সেইগুলো তো আপনি চোখের সামনে দেখেছেন যে অন্য মহিলারা উত্তম কুমারকে দেখলে কতটা দুর্বল হয়ে পড়ছে, বা একদম চোখের সামনে দেখেছি। এবং আমার এখনো মনে আছে এরকম একটা খাটে শটের শুটিংয়ের মধ্যে দাদা বসে আছেন, আমি বসে আছি, ওই যে একটা বললাম না, আমার না কিরকম একটা নিষ্প্রিয় ভাব, এটা আমার নেচারের মধ্যেই আছে। আমি সব কিছুতে ভীষণ নিষ্প্রিয় থাকতে পারি, একদম ঝাঁপিয়ে পড়লাম, ভীষণ ভালো লাগছে। আমি ওখানে গেলে আমার এটা হবে বোধহয়, কাল তোমার ফোনেও আমি এটা বলেছি, ভিড়ের মধ্যে আমি জানি আমি গেলে যদি একটু রিপোর্টারদের সাথে কথা বলি, আবার একটু ছবি উঠবে, কথা বল, আমি না 10 হাত দূরে আরো সরে যাই, আরো দূরে। এইটা আমার এতেই আছে, নিজের নেচারেই আছে। কিন্তু আমার এখনো মনে পড়ে যায়, দাদা বসে আছে, আমি বসে আছি, কত ছবি তুলছে সব।
ফ্লোরের মধ্যে এক গাদা রিপোর্টার, কোনো কিছুতে। আমি হঠাৎ লক্ষ্য করলাম আমাদের দুজনের মাঝখান দিয়ে একটি মহিলা এরকম করে মুখটা বাড়িয়ে দিয়ে হাতটা তো দাদার গায়ে দেওয়ার সাহস পায়নি, হাতটা এরকম করেছে, মানে ছবি যদি নাও তুমি তাহলে মনে হবে দাদার পিঠে হাত দিয়ে আছে, এরকম করে ছবির মেয়েটি আমাদের দুজনের মাঝখানে মুখটা দিয়ে দিয়ে ছবিটা তুললো। মানে ছবিটা কিন্তু তিনজনের উঠলো একসাথে। মানে আমার এখনো মনে পড়ে সেটা, যে মানুষ কতটা পাগলামি করে, কেন করে এতটা কি। আজ আমি সত্যি বলছি, আমি জানি না, ওনার চাইতে বড় আমি কাউকে এখনো মনে করি না। ভগবান, উনি সত্যি উনি ভগবান। কতগুলো নেচার থেকেই বোঝা যায় যে উনি ভগবান, সেগুলো সব বলা হয়ে গেছে আমার, তাই জন্য আমি রিপিট করছি না। না, অনেক জায়গাতে উত্তম কুমারের চরিত্র তুলে তুলে অনেক জায়গায় কাদা ছিটানো হয়, কিন্তু আপনি তাই মানুষটাকে কাছ থেকে দেখেছেন। হ্যাঁ, এবং আপনি আমাদের একবার বলেও ছিলেন যে যে উত্তম কুমারের দিকে মেয়েরাই এগিয়ে যেত। একদম। আমি এইটা বললাম, একটা ইনসিডেন্ট বললাম এরকম। কিন্তু দাদা ঠিক বুঝতে পারতেন, এই যে আমি দূরে থাকতাম, নিষ্ক্রিয় থাকতাম, তাতে কিন্তু আমি আমার দাদার মেকআপ রুমের উল্টো দিকে আমার এক পার্সোনাল মেকআপ রুম যেখানে ছিল। নতুন মেয়ে আমি তখন, ফার্স্ট। আর দাদাকে বেনুদি টিফিন ক্যারিয়ার করে খাবার নিয়ে আসতেন। আমি শুনতে পেলাম দাদা বলে দিচ্ছেন, বেনু আমার খাবার আনার সঙ্গে যেন আরেকটা টিফিন বক্স আসে শকুন্তলার, আমার খাবার আর শকুন্তলার খাবার একসাথে আসবে, তুমি নিয়ে আসবে। বেনু মানে সুপ্রিয়া দেবী। হ্যাঁ, এটা কজন করে তুমি একটা কথা বলো, কজন করেন। আর আমি একটা নতুন মেয়ে, আমার জন্য করার কি আছে, কেন করবেন, কিন্তু উনি করতেন। এর থেকেই বোঝা যায় যে উনি কিরকম। তারপর কতগুলো অদ্ভুত অদ্ভুত জিনিস, কোনোদিন আমি মাথা এমনি করতে দেখিনি দাদাকে। নর্মাল হয় এরকম, নয়তো মাথা নিচু। যদি কাউকে দেখে সামনে কথা বলতে, আচ্ছা, এর বেশি না, মাথা উঠতো না কখনো। হাসিও যে খুব বলে জোরে, কথা তো শোনাই যেত না, তো লো ভয়েসে কথা বলতো, জোরে কথা না শুনলে আরেকবার বলতো। এরকম কতগুলো ঘটনা না আমার মনের মধ্যে এই হয়ে আছে, যে স্বাভাবিক মানুষরা এরকম করতে পারে। এখনকার হিরোদের সাথে তুমি তুলনা করলেই বুঝতে পারবে যে কেউ মাথা এরম করে থাকে না, মাথা সব এরম মাথা করে কথা বলে, এবং কেউ অত অব্দি উঠতে পারবে না বলে আমি এটাও দেখেছি, নাম বলবো না, আমি গাড়ির বনেটে দাঁড়িয়ে ছাদে হাত দিয়ে ওই করে বিরাট চিৎকার দিয়ে বলে, আমি এসে গেছি, আমার 2 ঘন্টা টাইম আছে, শিখিয়ে শর্ট রেডি করো। হিরো, এখনকার হিরো, তফাৎটা তাকিয়ে দেখা। আর দাদা আসছেন মাথাটা নিচু করে, হাত দুটো পেছনে রেখে। উত্তম কুমার হয়েও সে মাথাতে এরকম করে, আর দাদার পাশে যারা বের করছে ড্রেসার, মেকআপে যাচ্ছে সঙ্গে। আমি তো ভীষণ সাহায্য করতেন লোকদের, অনেক গোপনে, কেউ জানতে পারতো না, এত সাহায্য করতেন লোকদের। তো এরকম করে আস্তে করে মাঝে মাঝে তাকিয়ে, এইটুকুনি তাকিয়ে, ভালো আছে তো ছেলে, হয়ে গেছে। ওখানে প্রত্যেকের খবর নিচে যায়, মানে এখন তো দেখতেই পাই না এগুলো। সেই কারণেই উনি মহানায়ক। আমার কাছে তো সত্যি উনি ভগবান। আমরা একটুখানি কি দিদির কাছে সেই সুনয়নী ছবির গান জানি না দু চোখে, ওই গানটা একটু যদি আপনি গান, তাহলে খুব ভালো হয়, একটুখানি সুনয়নী। গান তো ছেড়েও দিয়েছি, আর আমার গলায় একটা অপারেশনও হয়েছে। জানি না কেন যে আলুনি দু চোখে, কেন যে ভাষানি, কবে যে আবার আলোর জোয়ার, কবে যে আবার আলোর জোয়ার আসবে, ভাসবে মনেতে, জানি না কেন যে
আলো নেই দু চোখে কেন যে ভাষা নেই। অসাধারণ, মানে মনে হচ্ছে মানে এত সুন্দর, আপনি এত বছর পরে ওই গান শুনলেন এবং এখনকার প্রজন্মরা ওই গান শুনতে পেলো আবার আপনার গলায়, মানে দুর্দান্ত। আমরা একটুখানি গান যখন গাইলাম, তা উত্তম কুমারের কাছাকাছি তো আপনি, উত্তম কুমার আপনার গানের ভক্ত ছিলেন, সেই গল্পে একটু যাই না। একটা ইনসিডেন্টের কথাই বলছি। একটা মানে গানেরই আসর ছিল সেদিন। সেটা কি ময়রা স্ট্রিটের বাড়িতে? না, এটা ছিল আমাদের একটা শুটিংয়ে গিয়েছিলাম আমরা, রাজনন্দিনী নাকি? রাজনন্দিনী শুটিংয়ে গিয়েছিলাম। যে প্রডিউসার ছিলেন আমাদের, তার বাগান বাড়ি, ওই সব নাম ভুলে যাই, চণ্ডীমাতা নাকি? চণ্ডীমাতা ফিল্মসের ওদের একটা বাগান বাড়ি ছিল ওখানে, সেখানে আমরা ওখানে গিয়েছিলাম। তো সিনেমা মানে ছবির শুটিং হয়ে গেছে, 6টা, 6:30, 7টার দিকে শুটিং হয়েছে। আর প্রণবদার বাগান যে প্রণব রায়, তো প্রণবদা বলেছে, উনি প্রডিউসার ছিলেন প্রণবদা। তো প্রণবদা বললেন যে সবাই মানে শুটিং প্যাক আপ হয়ে গেছে, তো তোমরা সবাই ওপরে চলে এসো, যে যার ওই ঘরটায় ফ্রেশ হয়ে সবাই চলে এসো। তো সবাই আমরা ফ্রেশ হয়ে গেছি ওই ঘরে। দাদা তো দেখি একদম স্নান করে সাদা পাঞ্জাবি পাজামা এসব পরে, ভালো পারফিউম সব লাগিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওখানে বসে আছেন এমনি করে। আর অজয় দা ছিল, অজয় দাস, হ্যাঁ সুখেন্দা তো ছিল, হ্যাঁ অজয় দা ছিল, শুভেন্দু দা ছিল। তো সব গানের লোকরা, আর শুভেন্দু দাও ভালো গান গায়, ভালো গান গাইতো। তো ওইখানে গেছে, আর হারমোনিয়াম রাখা ওখানে, বুঝলাম যে গান বাজনা হবে। তো ওখানে গিয়ে আমরা সবাই বসলাম, ওটা ওরা অ্যারেঞ্জ করে রেখেছিল যে ওটা হবে। দিয়ে তারপরে আমিও ওখানে গিয়ে বসলাম। আর শুভেন্দুরা গান গাইতেন কিন্তু হারমোনিয়াম বাজাতে পারতেন। তো আমি ওখানে হারমোনিয়াম খালি আমি বাজাতে পারি, এবং আমার হারমোনিয়াম বাজানোর একটা খুব নাম ছিল, এখনো আছে। আমি ভীষণ ভালো নাকি হারমোনিয়াম বাজাতে পারি। আমার হারমোনিয়াম বাজনা শুনলে অনেকে অনেক গান গেয়ে ফেলেছে গান। তো যাই হোক, হারমোনিয়ামটা রাখা ছিল। আমি গিয়ে বসার পরে তখন এই হারমোনিয়ামটা ধরো। তা আমি ধরলাম। দাদা সেই দিয়ে মাথা নিচু করে বসছে, খালি আমরা এক একজন ঢুকতে হাসছি একটু, ব্যাস। তারপরেতে শুভেন্দুদা গাইলেন, অজয় দা একটা দুটো গান গাইলো, এরকম গান টান হলো টলো কিছু হইতে। তারপরে আরো 2-4 দিন ছিলেন, তারা গান টান গেয়েতে সবাই যখন চলে যাচ্ছে, তখন মানে 1-2জন ছিল তখনও। তখন দাদা একদম চুপ দিয়ে, তখন আমি বললাম যে দাদা আপনার গান শুনবো না, আপনি একটু গান। তখন বললো, প্রণবদা বললো, না গাইবে, দাদা গাইবে বলেই তো এখানে এসছে আজকে। দিয়ে তারপরেতে আমি বাজালাম, দাদা আপনি বলে তাকালো কোন গান, আপনি বাজাবেন? বললো যে তুমি বাজাচ্ছ, বাজাও না। আমি বাজিয়ে গাইতে পারি। তো তখন আমি তাহলে আপনি গান, আপনি বাজিয়ে। তো একটুখানি এগিয়ে দিলাম। আর অজয়দাও ছিল তখন, অজয়দা বলে যে আমি তাহলে আছি, আমার আর হারমোনিয়ামও আছে, আপনি গান। তারপরে আমি বললাম দাদা ঝড় উঠেছে বাউল বাত। আর তখন বাইরে, হ্যাঁ, আর তখন বাইরে না একটু মেঘ হচ্ছিল, হাওয়া হচ্ছিল জোর। ঝড় উঠেছে, ওই গানটা একটু শুনবো। গাইলেন ঝড় উঠেছে বাউল বাতাস, গাইলেন বসে আছি পথচে, এই গানটা গাইলেন। কি ভালো লাগছিল, কি বলবো। এইগুলো, এই স্মৃতিগুলো তার কোনোদিন ফিরবে না। আর তখন মনে হয় যে আমি কত ভাগ্যবতী যে আমি এইসব মুহূর্তগুলো আমার সঙ্গে ঘটেছে। এই যখন মনে করি যে এ তো সব
ওনার আমি তো স্বপ্নেও ভাবিনি কোনোদিন না, এরকম না, হবে। না। দিয়ে গাওয়া হয়ে গেল। তখন হঠাৎ দাদা আমাকে বললেন যে তুমি একটা অতুল প্রসাদ গান শোনাও তো। আমি বললাম আচ্ছা ঠিক আছে দাদা। তো আমি একটা গানটা খুব বড় গান, অনেকগুলো স্ট্যান্জা আছে। কোন গানটা? কত গান তো হলো গাওয়া, আর কেন মিছে গাওয়াও। যদি ব্যথি না আসিবে এত ব্যথা কেন পাওয়াও। এই ভীষণ সুন্দর গান, আর প্রতিটা কথাই যার, প্রতিটা স্ট্যান্জা এক একটা। তা আমি ওই গানটা গাইলাম, দুটো স্ট্যান্জা গান। সেই যে দাদা মাথাটা নিচু করলেন না, আর সাড়া নেই, কথা নেই, কিচ্ছু নেই, চুপ। আমি হলাম ঘুমিয়ে পড়েছি। আমি তাই ভেবেছি যে ঘুমিয়ে পড়েছি। দু স্ট্যান্জা গিয়ে আমি চুপ করে গেছি এবং দাদা ওরম করেই আছে। তখন অনেকক্ষণ পরে আমি অন্যদের সাথে একটু কথা বলছি, তখন বললো যে আবার দেখি চোখটা বুঝে, আবার গাও না, এই দুটো স্ট্যান্ডা আবার গাও। আমি আচ্ছা। এই বারবার খালি ওই গানটা, ওই লাইনটা বলছে, যদি ব্যথি না আসিবে এত ব্যথা কেন পাওয়া। বারবার ওই গানটা, ওই লাইনটা বলছে, এটা গাও না আরেকবার। আর মানে এত ভালো লেগেছে গানটা। তারপর থেকে যখনই দেখা হতো, মানে একা আমরা যদি কোথাও শর্টের মধ্যে থাকতাম, এতেও যেতেন যে সুপ্রিয়া দেবী উত্তমের যে সংসার ময়রা স্ট্রিটেও যেতাম। হ্যাঁ, ওখানেও আমাদের গানের আসর হতো, বসা হতো। এবং দাদা চলে যাওয়ার পর একবার ময়রা স্ট্রিটে বেনুদি ডেকেছিলেন, আমরা গিয়েছিলাম। তখন খাওয়া দাওয়া হচ্ছে, অন্য আর একজন ছিল, গান গাইতে না ভাল লাগছে না, দাদা নেই। আমরা চলুন আমরা গল্প করছি, খাওয়াচ্ছি যাচ্ছি, আজকে গান থাক। তখন বেনুদি একটা কথা বলেছিলেন, সেটা আমার খুব ভালো লেগেছিল, যে শকুন্তলা, দাদার এই হারমোনিয়ামটা একমাত্র তুই বাজাতিস সেখানে, তোর হাতটা পড়েছে। আর কার কার হাত পড়েছে এই হারমোনিয়ামে জানিস? তুই যে হারমোনিয়ামটা ধরতে চাইছিস না এখন, এই হারমোনিয়ামে কার কার হাত পড়েছে জানিস? বলে শচীন দেব বর্মন, আর ডি বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র, উত্তমদা নিজে, আর ডি বর্মন বলে কে নেই যে এটা বাজায়নি। আর তুই বলছিস তুই বাজাবি না এটা। এগুলো না মনের মধ্যে গেঁথে আছে। তখন হ্যাঁ ঠিক বলে, তখন বার করলাম, আবার গান টান হলো। উত্তম কুমারের কাছাকাছি নায়িকা হয়, যে আমরা এখানে রাজনন্দিনীর ছবি দেখছি, উত্তম কুমার আপনাকে জড়িয়ে ধরে আছেন। এই ছবি মানে দৃশ্যগুলো যখন আপনি শুটিং করেছিলেন, তখন মানে অনুভূতিটা কি ছিল? অনেকেই তো দুর্বল হয়ে পড়ে, বা উত্তম কুমারের সাথে কাজ করা, সেটা ভয় ছিল না একটা, কিরম লেগেছিল সেটা? সত্যি কথা বলছি, আমার কিছুই লাগেনি। আমি যখন যেই চরিত্রটা যেই মুহূর্তে করি না, আমি যখন সেই চরিত্রে ঢুকে যাই, তখন কিন্তু আমার বাইরের কিচ্ছু থাকে না। এই উত্তম কুমার, আমি ওকে এইভাবে জড়িয়ে ধরেছি, এইটা কিন্তু অনেক বিতর্কও ছিল সেই সময় উত্তম কুমারকে না। আমার তখন আমি ওনার বাইজি ছিলাম, বাইজিতে সুলোচনা বাইজি বাচ্চাকে রেখে উনি চলে গেলেন, আমাকে ফেলে চলে গেলেন বাচ্চাটাকে রেখে, মানে স্বীকৃতি দিল না। আমি কিন্তু তখন সেই মুহূর্তে ঠিক সেইটাই ভাবছিলাম, যে আমি বাইজি, জমিদার আমার সাথে প্রেম, আমাকে ভালোবাসছে, আমি তো ওকে প্রাণ দিয়ে ভালোবাসছি। সে আমায় ছেড়ে চলে গেছে, সে অন্য কথা, সেটা অন্য ওর গল্প। আমার গল্প তো আমি ওকে প্রাণের মধ্যে ভালোবাসি। আমি সেইখানেই ছিলাম। পরে আমি চলে এলে, উত্তম কুমার আমায় ছেড়ে চলে গেল, এইসব আমার মনে হয়নি। আপনার স্বামী যে ভয়টা পেয়েছিলেন যে একবার উত্তম কুমারের সাথে কাজ করলে সে এবার ঘর থেকে বেরিয়ে যাবে, সেইটা আপনার উত্তম কুমারের সাথে কাজ করতে গিয়ে বা অন্য নায়কদের সাথেও আপনি কাজ করেছেন, এই ঘটনা মানে নিজের দুর্বলতা বা কোনো কিছুই তখন সেই সময় মনে হয়? বা অন্য নায়িকারা তো বহু সম্পর্কে গেছে, সেই অনেক সম্পর্কে গেছে, আমি জানি না কেন আমার হয়নি এরকম কিছু। কিন্তু আমি নিজে মনে করি যে নিজের আমার মনে হয় মাঝে মাঝে, আচ্ছা আমাকে তো লোকে সুন্দর বলে,
আর সেই সময় আপনি যথেষ্ট সুন্দরী, উত্তম কুমারের সঙ্গে যখন হ্যাঁ, কাজ করছেন। আমাকে তো চিরকাল সুন্দরী কথাটাই শুনে এসেছি, আজও শুনি। তো তাহলে কিন্তু ওই আমার প্রেম হয় না কেন? কারোর সাথে তো আমি আমি জড়িয়ে পড়ি না কেন জানি না, কোথায় বাধা, কোথায় কি, এই যে আমার বলবো মানে আমার কপালে লেখা নেই, ব্যাস ওটা নেই আমার কপালে। কিন্তু ভগবান সব দিয়েই পাঠিয়েছিল, কিন্তু এটা দেবো এটা দেবো না আর কি, ভগবান বলে দিয়েছে, বলে এটা হবে এটা হবে না। উত্তম কুমারের সঙ্গে তো আপনি আরেকটা ছবি মনে করেছেন প্রতিশোধ, যেটা করতে করতে উত্তম কুমার মনে হয় মারা গেলেন। হ্যাঁ, ওটাও সুখেন দাসের। হ্যাঁ, ওটাও, কিন্তু ওখানে না আমার সাথে দাদার স্ক্রিন শেয়ার ছিল না, কিন্তু শুটিং আসতেন তো, হয়তো আমার পরে ওদের শুটিং আছে শুটিং আসতেন, আর দাদা যখনই একা বসতেন তখনই আমার সাথে গল্প করতেন, ওই গানের কথা বলতেন। ওই সময় তো মানে ওনার মধ্যে কোনো হীনমন, মানে কাজ ইন্ডাস্ট্রি বদলে যাচ্ছে এইসব নিয়ে কি কোনো খারাপ লাগা ছিল? সেই হঠাৎ চলে যাওয়ার কোনো কি আভাস আপনি পেয়েছিলেন? না, তখন পর্যন্ত কিচ্ছু বুঝতে পারিনি দাদার ইয়েটা, কিন্তু আমাকে তখন উনি অ্যাডভাইস করতেন যে তাহলে ওই সিনটা তুমি এইরকম করো, এই সিনে আমাকে বলতেন যে এরপর তোমার কী সিন কী, আমাকে বলে দিতেন, তুমি বোন ছোট, তুমি সোনালিতেও তুমি আমার বোন করেছিলে, এখানে তুমি কাজে বুঝে, তুমি গন্ধটা বুঝে গেছো যে বোন হলে কি করতে হবে, সেটা তুমি বুঝে গেছো। কিন্তু ওখানে ছিল অন্ধ তুমি, এখানে তুমি চোখে দেখতে পাও, আর তোমার চোখটাকে কাজে লাগাবে এখানে, ওখানে তুমি চোখটাকে কাজে লাগাবে। বিধবা বোনের রোল। হ্যাঁ, বিধবা বোনের। আমাকে অ্যাডভাইস গুলো একা একা বসে গানের কথা হতো, আর অ্যাডভাইস দিতেন যে তুমি তো এইভাবে করো। আর যেটা খুব অবাক করা একটা কথা, ভেরি ইম্পর্টেন্ট কথা, এটা আমি কয়েক জায়গায় বলেওছি হয়তো, দাদা চলে যাওয়ার পরে তো একটা বিরাট গ্যাপ হয়েছিল, বছর 2-3 তো একদম ইন্ডাস্ট্রি বন্ধ ছিল, প্রায় কোনো কাজ হচ্ছিল না, কিছু হচ্ছিল না, ছবি লাগছিল, একদম ভ্যাকেন্ট হয়ে গেছিল। তারপরে হলো প্রথম কি শত্রু এসে একদম আবার মানে শত্রু, একটা যতদূর শুনেছি শত্রুতেও তো উত্তম কুমার আপনাকে সিলেক্ট করে গেছিলেন। এই গল্পটাই করছি। হ্যাঁ, বলুন। যে শত্রু তখন তো দাদা মারাও যাননি, কিছুই না, তখন আমি পরে শুনেছি এটা, যে ওই ছবিটার নাম মনে তখন হব ইতিহাস, চৌধুরী কিছু দিয়েছিলেন আমাকে, তখন উনি আমাকে একটা গল্প বলেছিলেন যে উত্তম কুমার দাদা একদিন বললেন যে আমি একটা ছবি করব, নামটা বলেননি, আমি একটা ছবি করব, সেখানে তুমি তাকে নায়িকাও বলতে পারো, ক্যারেক্টার রোলও বলতে পারো, যাই বলো, সবথেকে বড় কথা যে তুমি তো আমার নায়িকা হয়ে এখানে এসছো ইন্ডাস্ট্রিতে, কিন্তু তুমি বোন ছিলে, তুমি প্রেমের নায়িকা নয়। আমি হ্যাঁ জানি। তো বললো আমার তোমাকে এতদিন যা দেখে আমি যা বুঝেছি, তোমাকে আমি একটা রোল ওখানে দিতে চাই, যেটা ধরতে পারো যে তুমি ওই ছবির এটাই মেন রোল, কিন্তু বিধবা পুরোটাই সাদা থান পরে করতে হবে, কোনো হিরোইন এটা সহজে নিতে চাইবে না, করতে চাইবে না, ওই অত অল্প বয়সে একটা বিধবার রোল সারাটা ছবি জুড়ে। ছেলে আছে একটা, ছেলেটা তো আমার না, ও তো অল্প বয়সে বিধবা হয়েছিল, কিছু ছিল না, ছেলে পেলে ছিল না। তো বলে যে এই রোলটা কেউ করতে চাইবে না, যে নায়িকা হতে এসছে ফিল্মে, সহজে করবে না। আমার মনে হচ্ছে তুমি বোধহয় না করবে না, তুমি করবে, আমাকে বলো না, আমি আমার মনে হচ্ছে এটা তোমার জন্যই, তুমি খুব ভালো। আর দাদা আপনি যেটা বলবেন আমি নিশ্চয়ই সেটাই করবো, আমার কোনো নেই, আমি নায়িকা হতে আসিনি। আমার সত্যি মনের মধ্যে বলছি শুভজিৎ, এটা সকলেরই জানা উচিত, অনেক রিপোর্টাররাও আমাকে বলেছে যে আপনি তো তারপরে ক্যারেক্টার রোলে চলে গেলেন, এরা অনেক এরম বলেছে, যে আসতে ক্যারেক্টার রোলে চলে গেছি নিশ্চয়ই। এরপরে আমি শত্রুর পরেও
ওটাও তো মেইন, তো ও শত্রুর পরে এরকম সুপার ডুপার হিট। তারপরে আমি আবার বসেছিলাম বেশ কিছু। শত্রুর কথাটা একটু বলেনি, শত্রুর রোলটা মনে হয় মনোজ মিত্র করলেন, উত্তম কুমারের রোলটা মানে সেটা আমি জানি না। উত্তম দা এটা শুভেন্দু দা পরিচালনা করছিলেন। উত্তম দা চলে যাওয়ার পর শুভেন্দু দা, তখন এটার নাম ছিল হব ইতিহাস। কিন্তু শুভেন্দু দা জানতেন উত্তম কুমার যেটা আমাকে সিলেক্ট করে, কারণ শুভেন্দু দার সাথে উত্তম কুমারের কথা হতো, খুবই বন্ধুত্ব ছিল, কথা হতো। তো শুভেন্দু দা জানতো যে এটা উত্তম দা সিলেক্ট করেছে। তাই জন্য এবার ওখান থেকে যখন অঞ্জন চৌধুরী ওর থেকে নিয়ে নিল, শুভেন্দুদাই বলে দিয়েছিল দেখো তুমি যা খুশি করো, যাকে খুশি নাও, নাম পাল্টাও, তোমার জিনিস এখন, ইটস এ বেবি, তো তুমি যা করবে করো, কিন্তু একটা কথা, দাদা সিলেকশন করে গেছে এইটা পাল্টাবে না, এটার বাদ দিয়ে তুমি বাকি যাকে খুশি নাও, এটা কিন্তু দাদার সিলেকশন, এটাকে হাত দিও না। সেই জন্য আমি ছাড়া বাকি কেউ বদলে গেল, অঞ্জন চৌধুরী যা করেছেন তা আমি থেকে গেলাম, এটা সিলেকশনটা দাদার। এটাও তো মানে উনি চলে গিয়েও কিন্তু রোলটা আপনাকে দিয়ে গেলেন। হ্যাঁ, এটা একটা বড় আশীর্বাদ। হ্যাঁ, এই আর কি। তখন আমি ওই ক্যারেক্টার রোলের কথা বলার বলছিলেন যে অনেকদিন বসেছিলাম। তারপরে যখন যোগ বিয়োগ বলে একটা ছবি এলো, সেখানে তাপস পাল, মহুয়া ওরা ছিল মেন হিরোইন, আর 3 বউ ছিল বাড়িতে, উৎপল দত্ত। 3 বউর মধ্যে মাধবীদি বড় বউ, আমি মেজে বউ, আর একজন ছিল, 3 জন বউ। আমি ওইটাতে গেলাম, এটা ক্যারেক্টার রোল। ঠিকই বলেছে যে আপনি তো ক্যারেক্টার রোলে চলে গেলেন। তারপরে একটা দুটো করিনি তা না, করেছি একটা দুটো ক্যারেক্টার রোল, বা আরও বেশি হতে পারে, কিন্তু তার সঙ্গে আমি সাইমালটেনিয়াসলি পরপর আরও এত বড় বড় ছবি করে গেছি, সেগুলো বদনাম, তুফান, আপন আমার আপন, এরকম বড় বড় এতগুলো, সে কাজে তুমি কোনটাকে ধরবে যে ক্যারেক্টার রোল? তাহলে আপনি তাহলে নায়িকা নাকি আপনি ক্যারেক্টার আর্টিস্ট, কোনটা ধরবে তুমি এবার বলো? কিন্তু একটা কথা আমি বলে দিই আমার তরফ থেকে, আমি কিন্তু যখন এসেছিলাম ফিল্মে, তখনও আমার মাথায় একটাই জিনিস ছিল, আমি প্রমাণ করে ছাড়বো যে আমি বিরাট অভিনেত্রী, মাথায় ওটাই ছিল। এবং যতদিন আমি কাজ করেছি, আমি কোনো দিনের জন্য ভাবিনি যে আমি নায়িকা হয়ে গাছ ধরে ঘুরে বেড়াবো, নাচা গানা করবো, এই করবো। কোনো দিন আমার মনের মধ্যে এক ফোঁটার জন্য আসেনি যে এই নায়িকা। আমার কাছে বড় কঠিন ক্যারেক্টার, ভালো ক্যারেক্টার, এবং সেটা সুপার ডুপার হিট। আবার আপনি অন্যদিকে অপর্ণা সেন, ঋতুপর্ণা ঘোষ এদের ছবিতেও বড় বড় কাজ করেছেন। হ্যাঁ, হীরের আংটি, আমি হিরোইন, হীরের আংটি ঋতুর প্রথম ছবি, আমি হিরোইন। তারপরে দহনেও বড় কাজ করেছি, পরমা করেছি, সতী করেছি, পরমা করেছি, আর রিনার আর কি ছবি করলাম, এই দুটো তো মনেই পড়ছে। তারপরে তপন সিনহার কাজ করেছি, হুইলচেয়ার। তরুণ মজুমদারের তো 3টে ছবি করেছি, আগমন, আপন আমার আপন, আর আরো একটা 3টে করেছি। হ্যাঁ, এই মানে আমি ভীষণ কঠিন চরিত্র করতে ভালোবাসি। যেমন আপন আমার আপনে তনুদার ছবিতে পাগলের উন্মাদ ঘরে বন্ধ করে রাখে, ওই রোল করেছি। প্রসেনজিৎ আর তাপসের মা, আমার ভীষণ ভালো লেগেছে করে। আপনার এটা মনে হয় যে মানে 24শে জুলাই যখন উত্তম কুমার মারা গেলেন, সেই খবরটা আপনি সেদিন কি করছিলেন বা কিভাবে জানতে পারলেন আপনি খবরটা? কোনো শুটিং করছিলেন নাকি বাড়িতে ছিলেন? আমি বাড়িতেই ছিলাম, এবং আমি যখন খবরটা পাই, বাঙালির কাছে তো সাত সকালে একটা বিনা মেঘে বজ্রপাত। হ্যাঁ, কিন্তু আমার বাকি কিছু কথা মনে নেই। আমার সন্ধ্যেবেলা রাত্রির দিকে বা আমি ওরকম সময় আমি গিয়েছিলাম ওনার বাড়িতে, গিয়ে দাদা তখন শোয়ানো ছিল, আর গৌরী দেবী মাথার কাছে বসেছিলেন।
সুচিত্রা সেন এলেন। আপনি দেখলেন সুচিত্রা সেন এসছে? হ্যাঁ, সুচিত্রা এসে বুকে এটা দিল, মালাটা দিল। গৌরী দেবীর সাথে কিছু, আমি পায়ের দিকে ওদিকে একটু কর্নারে চুপচাপ একাই বসেছিলাম। তারপরে উনি চলে যাওয়ার পরে আমাকে বুড়োদা ডাকলো। বুড়োদা ডেকে বললো, তুই একা একা এসছিস, আর থেকে কি করবি, তুই বাড়ি চলে যা। বুড়োদা ডাকলো, আমি আবার আস্তে আস্তে ওখানে একটা গল্প আছে না, যেটা আপনি সচরাচর থেকেও দেখেনি ছবি, মানে দৃশ্যটা, কিন্তু আপনি তো উপস্থিত ছিলেন, যে সুচিত্রা সেন উত্তম কুমারকে, মানে মরদেহ উত্তম কুমারের রয়েছে, সেখানে সুচিত্রা সেন গিয়ে মালা দিচ্ছে এবং গৌরী দেবী মনে হয় বলছিলেন যে এতদিন তো তুমি মালা দিয়েছে, এবার তুমি মালা। ওটা আপনি কিরম দেখেছেন সেটা? না, আসলে অনেকটা দূরে বসেছিলাম আমি, কিছু বলা বলি করছে, খুব আসতেই কথা হচ্ছে। সাদা শাড়ি পরে এসেছিলেন বোধ হয়, আমার খুব একটা মনে পড়ছে না, কিন্তু ঘুমটা ছিল মাথায়, সেই জন্য অতটা মনে। কিন্তু গৌরী দেবীর সাথে কি যেন কথা বলতে, তারপরে দুজনে জড়িয়ে কাঁদলেন। হ্যাঁ, ওরা একটু চোখ বন্ধ, মানে গৌরী দেবী কাঁদছিলেন, সুচিত্রা সেন কিন্তু চোখের মানে জোরে জোরে কাঁদেননি, জড়িয়ে ধরলেন। ওই দূর থেকে আমি ওইটুকুই দেখেছি। তখন আমি বাড়ি চলে আসলাম। তারপরে মালা পরিয়ে দিলেন উত্তম কুমারকে? হ্যাঁ, মালা তো পরিয়ে দিলেন, মালাটা পরিয়ে দিয়ে তারপরে জড়াজড়ি করলেন, এইসব কথা বললেন। ওই সময় কোনো মিডিয়াও ছিল না অত রাতে? না, সেটা সাক্ষী কিন্তু আপনি একজন। না, ওখানে বেশি কেউ লোকজন, আমাকে পরে বুড়োদা আমাকে ডেকে নিয়ে গিয়ে বললো যে তুই এবার বাড়ি চলে যা, তুই একা একা আছিস, কেউ আসেনি তো, তুই বাড়ি চলে যা। আমি আমার গাড়ি নিয়ে বাড়ি চলে এসেছিলাম। প্রচুর আরো কত কাজ করা হতো উত্তম কুমারের সাথে, সেইটা হ্যাঁ, বড্ড তাড়াতাড়ি চলে গেলেন, বড্ড তাড়াতাড়ি। এটা কি আপনার মনে হয় যে উত্তম কুমারের যদি আরো উনি বাঁচতেন, ওনার সমসাময়িক অভিনেতাদের মতো, উনি এই ইন্ডাস্ট্রিতে মানিয়ে নিতে পারতেন? ওনার সেই মহানায়ক সত্তা নিয়ে ইন্ডাস্ট্রি তো বদলে যাচ্ছে। আমি একটা কথা বলবো, আমার নিজের মনে হয় যেটা, উনি থাকলে এই বদলটা আসতো না। এই বদলটা, উনি ছিলেন ভগবান, ওর যা ক্ষমতা, এই বদলটা আসতেই পারতো না। বদলও ভয় পেত আসতে সামনে, এই বদলটা হতো না। দাদা চলে গিয়েই বদলটা হয়েছে। আর একটা প্রশ্ন করছি যে উত্তম কুমার চলে যাবার, আপনি তো সুপ্রিয়া দেবীকে খুব কাছ থেকে দেখেছেন, বা দিদির মতো আপনার খুব আপনজন, কিন্তু উত্তম কুমার চলে যাওয়ার পরে সুপ্রিয়া দেবীকে একদম মানে ইন্ডাস্ট্রি থেকে ব্যাকলিস্টেড করে দেওয়া হয়েছিল, মানে উনি কাজ পাচ্ছিলেন না, উনি যেন দোষী উত্তম কুমার মারা যাওয়াতে, মানে সব জায়গা থেকে উনি ব্রাত ছিলেন। তা সেই সময় বেনুদি আপনাকে কি বলেছিলেন, বা আপনার কিরকম দেখেছেন, আপনার মতামতটা কি? বেনুদি তো আসলে দোষী ছিলেন? বেনুদি কিন্তু কোনোদিন কমপ্লেন করেননি, কিন্তু আমাদের শিল্পী সংসদের তো উনি মাথা ছিলেন। আজকে বেনুদি যাওয়ার পরে ঋতুপর্ণা, তারপরে আমি, এরকম সব আছি আর কি, রত্না ঘোষা, আমরা সব আছি পরে। বেনুদি যতদিন ছিলেন, বেনুদির পরে ঋতুপর্ণা এখন মাথায়। বেনুদির বাড়িতে আমরা রেগুলার যেতাম, আমাদের মিটিং হতো, এই হতো, কিন্তু বেনুদি না কোনোদিন কমপ্লেন করেননি যে আমাকে কাজ দিচ্ছে না, এই কোনোদিন করেননি। এবং আমি আজকে যেটা আমারও অবস্থা, কেন দিচ্ছে না আমারও কোনো কমপ্লেন নেই। আর এখন যে অবস্থা ইন্ডাস্ট্রির, আমি একটা কথা বলছি তোমাকে, আমার একটা অতটুসুদের গান নিজের মনে আসছে। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। কি অসাধারণ রজনীকান্ত লিখেছে, রজনীকান্ত। হ্যাঁ, যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আজকে আমার এখানে এখন কোনো কাজ নেই, কেউ ডাকে না, খুব কম যারা ডাকে। সিরিয়াল, এখনকার যে সিরিয়াল চলছে এইসব তো আপনি করতে চান না নিশ্চয়ই? চাই না, মানে অভিজ্ঞতা খুব ভালো না। মানে খারাপ কিছু হয়ে ঘটেছিল না, আমি এদের সাথে এই জেনারেশনের সঙ্গে মানাতে পারছি না। মানে ধরো এরা অনেক স্মার্ট বেশি, হ্যাঁ,
ধরো একটা রুমে ঢুকছি, একজন দেখছি যে চেয়ারে বসে আরেকটা চেয়ারে পা তুলে সিগারেট খাচ্ছে। আমি যে একটা সিনিয়র লোক ঢুকলাম, আমি এইটুকু তো আশা করতে পারি লোকের কাছে। অভিনেতা না অভিনেত্রী? মেয়ে, একটি মেয়ে। এইটুকু তো আশা করতে পারি যে পাটা নামিয়ে বসবে, যে দিদি আসুন, এইটুকু তো বলবে। ওগুলো দেখি না আমি, আর কি গন্ধ সিগারেটের। আমি তো নিজের এই হয়ে গিয়ে বেরিয়ে চলেছে। তারপর থেকে আমি ওদের একটা এই করে দিতাম, যখন সিরিয়ালে গেছি কাজ করতে, আমার প্রায়োরিটি কতগুলো থাকে আমি সেটা বলে নেবো, বলে নিও যে কটা করেছি শেষের দিকে। অনেক সিরিয়াল আগে করেছি, অনেক। যিশু থাকতে তো সবই আমি করতাম। হ্যাঁ, তারপরে নয়নতারা, বিদেশ চ্যাটার্জি, এই অনেক করা হয়ে বদলে গেছে। কুরুক্ষেত্র অত 4 বছর ধরে চলেছে। ইদানিং এখন একটা সিরিয়াল বলো চলছে, তার এই করে। কিন্তু আমি বলিনি সবাইকে যে আবার একটা সিঙ্গেল রুম চাই, আমি কারোর সাথে শেয়ার করবো না। সে যত ছোট রুম দাও, একটা ডিভান চাই, খালি একটু রেস্ট করবার জন্য আমি একটু ডিভান চাই, একটা এসি রুম চাই। আর চেয়ার তো তোমরা দাওই, মেকআপের হোক যাই হোক, ওগুলো। আর আমার কিচ্ছু চাই না, কিন্তু আমি কারোর সাথে শেয়ার করবো না। মানে যে অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা, আমি এটা করতে পারবো না। তবে ওরা ফোনে চিৎকার করে কথা বলছে, করছে, আমি ওইসব নিতে পারি না। আর আমি নিজে তো লোনার একটু। আপনাদের সময় তো, আপনারা যখন নতুন হয়ে এসেছিলেন ইন্ডাস্ট্রিতে, তখন তো আপনারা একজনের চেয়ার, মানে সিনিয়র কাউকে আসছে, আপনি চেয়ার ছেড়ে দিতেন, আমরা চেয়ার অফার করতেন একদম। এখন সেটা একেবারেই নেই, একেবারে। আমি যখন করছি, সুনয়নী করছি, আমার মেকআপ রুমে দরজা টকটক করছে, আমি দরজা, মানে হেয়ার ড্রেসার ছিল, সেই দরজা খুলে দেখে অরুন্ধতী দেবী। আচ্ছা, এবারে শকুন্তলা আমি একটু আসবো, ভাবতে পারো অরুন্ধতী দেবী আমাকে ফোনে জিজ্ঞেস করছে দরজা খুলে, আমি আসবো। আমি তাড়াতাড়ি উঠে, দিদি আসুন, প্রণাম করলাম, গিয়ে দিদি আপনি জিজ্ঞেস করছেন বলে তারপরে আমার বাথরুমে গেল। এই জিনিস এখন কোথায়? এখন তুমি ভাবতেই পারবে না। মানে, এবং তারও গল্প আছে। এখনকার একজন হিরোইন, না সেটা আমি বলতে পারি, এখনকার একজন হিরোইন, একজন খুব বড় হিরোইনকে ঢুকতে বসতে দেয়নি নিজের ঘরে। আরেকজন হিরোইন, এখনকার একজন হিরোইন, একজন বড় হিরোইন, সাবিত্রী চ্যাটার্জি বোধ হয়, কিংবা মাধবী, কেউ একজন হতে পারে, তাকে ওর ঘরে বসতে দেয়নি। এবং এ নিয়ে একটা হয়েছিল গন্ডগোল। তো এখন তো হচ্ছে এই অবস্থা। ওরা আপনি একটা কথা কি বলবেন, যে এই যে মাধবী মুখার্জি বা সাবিত্রী চ্যাটার্জি এখনো অনেক সিরিয়ালে ওনারা এখনো অভিনয়, বিশেষ করে সাবিত্রী চ্যাটার্জি যে কোনো অকিঞ্চিতকর রোলে কাজ করছেন, সেটা দেখে আপনার কেমন লাগে? বা আপনি নিজেকে তো সেরকম রোলে চাইছেন না একেবারেই? দেখো, আমি ওদের মন ওদের কাছে, ওদের অ্যাটিটিউড আমার অ্যাটিটিউড নয়। আমি তো তোমায় বললাম, আমার এখন এই মুহূর্তে ওই গানটাই মনে পড়ে যে আমি যা পেয়েছি, তোমরা আমাকে ছবি দাও, কাজ দাও, না দাও, আমি একটা জায়গায় করে ফেলেছি অলরেডি। ওখান থেকে আমাকে কেউ টেনে নামাতে পারবে না, কেউ টেনে নামাতে পারবে না। আমি এখানেই থেকে যাবো, এর থেকে নামাতে কেউ পারবে না। কাজে এর বাইরে আমাকে তোমরা দিলে না দিলে, আমি এমন তো নয় যে আমি খেতে পাচ্ছি না, ভগবান ঈশ্বর তো জুটিয়ে দিচ্ছে, খাওয়াও খেতেও পাচ্ছি, এসিও থাকতে পারছি, আমার গাড়িও আছে, বেরোলে আমার গাড়ি লাগে, বাস। আমার তো কোনো ইয়ে নেই, আমার তো মেয়ে আছে, বোনরা আছে, আমরা দিব্যি সুখে আছি। কর্তা তো সম্প্রতি চলে গেলেন, 1 বছর। হ্যাঁ চলে গেলেন। তা আমরা শুনছিলাম যে উনি ভীষণ শর্ত আরোপ করতেন, একটা কঠিন শিকলের মধ্যে আপনি ছিলেন। হ্যাঁ, সেটা কি ওনার কি মনে হতো যে আপনাকে হারিয়ে ফেলার ভয়? বা আপনার পরে কি মনে হয় যে উনি চলে যাবার পরে যে এই যে একটা পুরুষতন্ত্রের চাপ, সেইটা আপনাকে তো সহ্য করে কাজটা করতে হয়েছে? এবং আপনি যতদূর জানি যে আপনি মানে না, উনি অনেক আগেই বাড়ি থেকে চলে গিয়েছিলেন, খুব বছর 20 আগেই বাড়ি থেকে চলে গেছে। কেন, ওনার লাইফস্টাইলের সঙ্গে আমরা কেউ মানিয়ে চলতে পারতাম না। আমার মেয়েরাও, মানে হি ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট পার্সন টু লিভ উইথ। কেউ, এবং প্রথমকালে আমিও অনেক অল্প বয়সী ছিলাম, অনেক কিছু মানিয়েছি, অনেক কিছু।
তো শেষের দিকে যখন আমারও একটা ব্যক্তিত্ব তৈরি হলো, তখন আমি বলেছি যে না, এটা মানবো, এটা মানবো না। আমার বাড়িতে থেকে আমি এগুলো মানবো না। তখন বললো, তারপরে যদি বয়সটা কম থাকতো হয়তো বলতো যে তুমি তাহলে বেরিয়ে যাও, এটাই আমার লাইফস্টাইল, এটা বলতে পারতো। কিন্তু আমি তো তার আগেই বলে দিচ্ছি, দেখো এটা আমার বাড়ি, আমি তো বেরোবো না, কিন্তু এই লাইফস্টাইলটাও আমি মানবো না। তাহলে তুমি ভাবো এবার কি করবো। কিন্তু আপনি অ্যাডজাস্ট, আমি যতদূর জানি যে আপনি অভিনেত্রী হয়েও, জনপ্রিয় অভিনেত্রী হয়ে আপনি রোজ বাজার করেছেন, রান্না করেছেন, সব করেছেন সংসারে, সব করেছি, নিজে হাতে বাজার করেছেন। হ্যাঁ, সব করেছি। ওদিকে আমার কোনো নেই, সেই জন্য ও যখন চলে যেতে চাইলো, ইউ বেটার দেখে নাও তুমি, আমার বাড়িতে থেকে তো আমি এই লাইফস্টাইলটা মানবো না, তুমি তো দেখে নাও তুমি কিভাবে থাকলে তোমার ভালো লাগবে, তোমার ভালো লাগাটাই। কিন্তু আপনি ওনাকে শেষ জীবন অবধি দেখেছেন। হ্যাঁ, এটা কজন আমার বাড়ি থেকেও খাবার পাঠাতাম, ও এই খেতে ভালোবাসে, আচ্ছা ওটা কিনে এনে ওটা রান্না করে আমি ফোন করে বলতো আজকে আমি তোমার জন্য এইটাই পাঠাচ্ছি, এরকম করে বলে। কিংবা 2-3 দিন ওর বাড়ির লোক ওকে কেয়ার গিভারে রাখা হয়েছিল, তারাও কিছু কিছু করতো। কিছু কিছু সময় আমি জিজ্ঞেস করতাম যে তোমার কিছু খাবার লাগবে, তাহলে আমি পাঠিয়ে দেবো, তাহলে আমি করে দেবো। কি দেখাশোনা, আমার মেয়ে, বড় মেয়ে আর আমরা 3জনই ওকে লাস্ট অব্দি দেখাশোনা করা, সবই হয়েছে। রাজার হালের ছিল, ওর কোনো কিছুর অভাব হয়নি। এটাই আপনার বড় মনের পরিচয়। আপনি ওনার থেকে ডিভোর্স হয়নি না, অনলি সেপারেশন। এবং সেটা তো নিজের শান্তির জন্য কিছুটা হলেও দরকার জীবনে, ওটা ভীষণই দরকার ছিল। আমি ঠিক টাইমে আমি একদম নিজের অভিনেত্রী সত্তা বা নিজের ভালো থাকাতেও সেটা খুব জরুরি, খুব জরুরি। সেই আপনার এমন কোনো রোল আছে যেটা আপনি উত্তম কুমারের সাথে করতে চাইতেন, মানে উত্তম কুমারের হয়ে যাওয়া কোনো রোল, অন্য নায়িকার রোল, সেটা আপনার খুব ইচ্ছে ছিল করার, যদি আগে পেতেন? না, এরকম করে ভাবিনি, তবে রিনা ব্রাউন, সপ্তপদী খুব মন টানে। যদি সপ্তপদীটা এরকম ভাবলে, আমি ভাবিনি এইভাবে কখনো। সপ্তপদীটা মনের মধ্যে আসি মাঝে মাঝে। আমাদের আড্ডা আমরা এখানেই শেষ করব, কিন্তু আমরা শকুন্তলাদির একটা গান দিয়ে শেষ করব। একটা শকুন্তলাদির গান, মানে শকুন্তলাদি মানেই যে গানটা, সেটা হলো প্রতিশোধ, সেটা উত্তম কুমারের ছবি, এবং সেই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ওটা দিয়ে যদি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। এই গান মানে ভাইফোঁটার আইকনিক সং হয়ে গেছে একেবারে একদম। দিদি, আপনি যে আমাদের সময় দিলেন, উত্তম কুমারের গল্প বললেন, আপনার জীবনের গল্প বললেন, মানে আমরা ধন্য হলাম, মানে এত সুন্দর একটা আড্ডা দিলাম আজকে, ভীষণ সত্যি খুব ভালো আড্ডা হলো, নো ডাউট, ভীষণ ভালো লাগলো। আমাদের আড্ডা এখানেই শেষ করলাম। ক্যামেরায় শক্তিকের সঙ্গে শুভদীপ, দা ওয়াল, খবর এখন এখানে। নমস্কার।